হেমন্তের দিনে সোনালী ফসলে ভরে যায় বাংলার মাঠ। কৃষকের অনেক কষ্টের বিনিময়ে আসে ফসল এবং সেই ফসলে আমাদের চারিদিক একটা উৎসব মুখর পরিবেশ তৈরি হয়। ঠিক এখন সেই হেমন্তের মৌসুম চলছে। ষড়ঋতুর বাংলাদেশে হেমন্তকাল আমাদের সকলের খুব প্রিয়, কেননা আমাদের বাংলার কৃষকদের মৌসুম হচ্ছে হেমন্তকাল। আজকে আমাদের মেঘদূতের আয়োজিত এই বিশেষ অনুষ্ঠান হেমন্তের রাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি সুলতানা মেহেজাবিন খুশি। আজকে আমাদের অনুষ্ঠানে দুইজন অতিথি উপস্থিত আছেন। আমাদের সাথে আছেন সঙ্গীত শিল্পী তালাত সুলতানা, অধ্যাপক সমাজবিজ্ঞান, ঢাকা তিতুমির কলেজ। আমাদের সাথে আছে আবৃত্তি শিল্পী শাকিব সিকদার, প্রভাষক, ঢাকা ইম্পেরিয়াল কলেজ। আমরা আজকে তাদের সাথে অনেক গল্প করব, গান শুনব এবং আবৃত্তি শুনব। অনুষ্ঠানের শুরুতেই আমি চলে যাচ্ছি শাকিব সিকদারের কাছে। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। ভাইয়ার আবৃত্তির অনেক গল্প শুনেছি, ভাইয়া অনেক ভালো আবৃত্তি করেন। ভাইয়ার আবৃত্তি জীবনের মানে বিষয় আমাদের সাথে যদি একটু ছোট্ট করে শেয়ার করতেন। ভাইয়ার আবৃত্তির পথ চলা শুরু কবে থেকে, কিভাবে আবৃত্তি অঙ্গনে আসা এবং আবৃত্তির প্রতি ভালোবাসা তৈরি কিভাবে? আচ্ছা, ধন্যবাদ। আমার সংস্কৃতি অঙ্গনে যাত্রা শুরু হয় 2005 সনে। সেটা কিন্তু একটি নাটকের দলের মাধ্যমে। নাটকের দলটির নাম ছিল দৃষ্টিপাত নাট্য দল। 2005 সনেই আমি মুক্তধারা সংস্কৃতি চর্চা কেন্দ্রে যোগ দেই। সেই মুক্তধারা সংস্কৃতি চর্চা কেন্দ্রে নিয়মিত আবৃত্তি চর্চার মাধ্যমে আমার আবৃত্তির প্রতি ভালোবাসাটা জন্ম নেয়। আর সেক্ষেত্রে এই ভালোবাসা জন্মাতে সবচেয়ে বেশি যে ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন মুক্তধারা সংস্কৃতি চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক, আমার আবৃত্তির প্রশিক্ষক জনাব মোহাম্মদ সিদ্দিকুর রহমান পারভেজ ভাইয়া। ওনার কাছেই আমার আবৃত্তির হাতে খড়ি এবং তারপর থেকেই এই যে পথ চলছি এখন আজ পর্যন্ত সেই আবৃত্তি নিয়ে আছি। তবে মাঝখানে আমি 2006-07 শিক্ষাবর্ষে থিয়েটার স্কুলে মানে খুব ইচ্ছে ছিল যে অভিনয় শিখব, থিয়েটার করব, মঞ্চনাটক করব। থিয়েটার স্কুলে আমি 2006-07 শিক্ষাবর্ষে ভর্তি হই এবং সেখানে 1 বছর মেয়াদী অভিনয় বিষয়ক সার্টিফিকেট কোর্স সম্পন্ন করি। সে জায়গায় আমি নাট্যচর্চার সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত ছিলাম, কিন্তু তারপরে যাপিত জীবনের নানামুখী ব্যস্ততার কারণে সে থিয়েটারটা আসলে মূলত নিয়মিত করা হয়ে ওঠেনি। দৃষ্টিপাত নাট্য দলের সদস্য হিসেবেও বর্তমানে আমি নেই। তবে মুক্তধারা সংস্কৃতি চর্চা কেন্দ্রের সাথে আমি এখনো শত ব্যস্ততার মাঝেও ওতপ্রোতভাবে জড়িয়ে আছি। আর প্রযোজনার কথা আপনি বলছিলেন, এর মাঝে অসংখ্য প্রযোজনায় আমার অংশগ্রহণ করা হয়েছে। তার মাঝে উল্লেখযোগ্য হচ্ছে রেজিনা ওয়ালি লিনা, আমাদের অনেক বয়োজ্যেষ্ঠ একজন সদস্য, জ্যেষ্ঠ সদস্য, আমাদের প্রতিষ্ঠাতাকালীন সদস্য। উনার নির্দেশনায় জনযুদ্ধের গণযোদ্ধা এবং সুবিশাল অস্থিরতা, তারপরে প্রেরণা, তারুণ্য, স্বপ্ন, শক্তি ও ভালোবাসা। তারপর আমাদের যে সাধারণ সম্পাদক মোহাম্মদ সিদ্দিকুর রহমান পারভেজ ভাইয়া, উনার নির্দেশনায় কথা মানবী, অমৃত সমান, এরকম অনেক প্রযোজনা করা হয়েছে। এছাড়া মা যে জননী কান্দে, আমাদের জন্ম হলো এবং সর্বশেষ যে প্রযোজনাটা আমি অংশগ্রহণ করেছিলাম সেটিও হচ্ছে মোহাম্মদ সিদ্দিকুর রহমান পারভেজ ভাইয়ার নির্দেশনায় পত্রকাব্য। আর এছাড়া তো অসংখ্য একক আবৃত্তি করা হয়েছে বেতার, বাংলাদেশ টেলিভিশনে এবং ঢাকা শহরের বিভিন্ন মঞ্চে, বিভিন্ন অনুষ্ঠানে। এভাবেই চলছে আর কি আবৃত্তি চর্চা। অসংখ্য এই আর ধন্যবাদ কি। ভাইয়া আমাদের হ্যাঁ, সাথে আপনার এক্সপেরিয়েন্স গুলো শেয়ার করার জন্য। আসলে সত্যি আপনার কথা শুনে মনে হচ্ছে আজকের এই অনুষ্ঠানে আমরা আপনার কাছ থেকে অনেক সুন্দর সুন্দর কিছু আবৃত্তি শুনতে পাবো। তাহলে ভাইয়া শুরুতেই আচ্ছা। আপনার কাছে একটি আবৃত্তি শুনতে চাইবো, আপনি কোন আবৃত্তিটি দিয়ে শুরু করতে চাচ্ছেন? শুরুতেই আমি যে কবিতাটা আবৃত্তি করতে চাচ্ছি, এই কবিতাটা আবৃত্তি করার আগে একটু কথা বলার আছে। সেটা হচ্ছে আমাদের যে সংগঠন মুক্তধারা সংস্কৃতি চর্চা কেন্দ্র, সেই মুক্তধারা সংস্কৃতি চর্চা কেন্দ্রের একটি স্লোগান আছে। স্লোগানটা হচ্ছে মানুষের জন্য আমরা, মানুষকে স্পর্শ করতে চাই।
তো আমরা যে কোনো অনুষ্ঠান বৃন্দ আবৃত্তি যখন আমরা করি বা কোনো প্রযোজনা করি, সেই স্লোগানটা সমস্বরে উচ্চারণ করে তারপরে আমরা আমাদের বৃন্দ আবৃত্তি বলুন আর প্রযোজনা বলুন আমরা শুরু করি। তবে আজকে আমি এই স্লোগানটা যে কবিতা থেকে নেওয়া হয়েছে, কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের এসো প্রেমের গান গাই, সেই কবিতাটা আবৃত্তি করে আমি আমার আজকের পরিবেশনা শুরু করছি। আচ্ছা, তাহলে শুরু করলাম। হ্যাঁ, গান গাই, কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতা। রাজা দেখলাম, রানী দেখলাম, এবার একটু মানুষের কাছে বসতে চাই। এসো আমরা প্রেমের গান গাই, এসো আমাদের প্রিয় কবির কাছে যাই। তাকে বলি, আপনি গাছ ফুল পাখি ভালোবাসেন, আপনি মানুষ ভালোবাসেন, প্রেমের গান গাইতে আমাদের গলা কেঁপে যায়, আপনি আমাদের গান শেখান। রাজা দেখলাম, রানী দেখলাম, এবার আমরা আমাদের প্রিয় কবির কাছে ফিরে যাব। তিনি আমাদের সেই গান শেখাবেন যা তুমি আর আমি গাইতে চাই। এইসব ছাইপাশ কবিতা আর ভালো লাগে না, আর ভালো লাগে না ওদের মুখের উপর ঘৃণার কবিতা ছুড়ে দিতে। এ কোনো মানুষের জীবন নয়, কবির জীবন নয়। কিন্তু আমাদের চারদিকে বড় বেশি অন্ধকার। আমরা কবির কাছে যেতে চাই, কিন্তু অন্ধকার। অন্ধকারে আলাদিনের দৈত্য আমাদের পথ রুখে দাঁড়ায়। সে আমাদের কাছে কবিতা লেখার খাজনা চায়, সে আমাদের আইন শেখাতে চায়। এসো তাকে পরিষ্কার জানিয়ে দিই, আমরা খাজনা দেব না। আমরা সেই রাজা মানি না যার কাছে প্রেমের গান কোনো গান নয়। আমরা সেই রানী মানি না যিনি আমাদের ভয় দেখিয়ে খাঁচার পাখি বানাতে চান। তাকে আমরা সহজ স্পষ্ট গদ্য ভাষায় আমাদের বক্তব্য বলবো। তার জন্য, রাজা রানীদের জন্য কোনো ঘৃণার কবিতাও আর নয়। তারপর অন্ধকারে যেদিকে দু চোখ যায় আমরা এগিয়ে যাব। কবিকে না পাই আমরা চিৎকার করে তার কবিতা বলবো। আমাদের বেসুরো গলায় হয়তো উচ্চারণ ঠিক মতো হবে না, হয়তো তার প্রেমের গান কান্নার মতো শোনাবে, কিন্তু আমরা চেষ্টা করব আমাদের গান যেন কান্না না হয়, যেন আমাদের ভালোবাসা কবিতার আগুনে নম্র হয়, পবিত্র হয়। মানুষের জন্য আমরা মানুষকে স্পর্শ করতে চাই। আমাদের প্রেমের গান যদি গান হয়ে না ওঠে, তবু মানুষ আছে, মানুষ থেকে যায়। তারপর নতুন কবিরা আসবে, শুদ্ধ উচ্চারণে তারা প্রেমের গান গাইবে। আমরা তো শুধু রাস্তা হাঁটছি, অন্ধকারে চলতে চলতে, আছাড় খেতে খেতে, বারবার ভুল গান গাইতে গাইতে, তুমি আর আমি কান পেতে থাকবো, তুমি আর আমি কান পেতে থাকবো। কে যায় অন্ধকারে, কে আসে? ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। হ্যাঁ, চমৎকার একটি কবিতা শুনলাম আমরা আপনার কাছ থেকে। আসলে ভাইয়ার কবিতা যে ধরেই বলতে হয়, বর্তমান পৃথিবীতে আমাদের যে অবস্থা, অর্থাৎ এই মহামারী এবং সমগ্র পরিস্থিতি মিলিয়ে আমরা প্রত্যেকটা মানুষ যেন সবাই নিজের ঘরে আবদ্ধ হয়ে একাকার হয়ে গেছি। খুব সহজেই আমাদের মানুষের কাছে পৌঁছে যাবার একটা মাধ্যম হয়ে গেছে এখন হচ্ছে গণমাধ্যম কিংবা সোশ্যাল মিডিয়া। তো আমরা মানুষ মানুষের জন্য, আমরা সবাই সবার জন্য, প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষকে সমান শ্রদ্ধা সম্মান করে আমরা বেঁচে থাকবো, সেই প্রত্যাশা রাখছি। এবারে আমি চলে যাচ্ছি আমাদের সম্মানিত অতিথি তালাত সুলতানা ম্যাডামের কাছে। তালাত সুলতানা ম্যাডামের ব্যাপারে একটু কিছু কথা বলে দিচ্ছি। ম্যাডাম একজন অসম্ভব গুণী সঙ্গীত শিল্পী। তিনি বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারের একজন তালিকাভুক্ত রবীন্দ্রসঙ্গীত শিল্পী। এছাড়াও তিনি রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার সাথে জড়িত আছেন। ম্যাডামের কাছে আমরা আজকে অনেক সুন্দর সুন্দর গান শুনবো এবং ম্যাডামের মুখেই আজকে আমি যতদূর জানি ম্যাডাম পারিবারিকভাবেই রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে বড় হয়েছেন, পারিবারিকভাবে রবীন্দ্রসঙ্গীত শেখার অনুপ্রেরণা পেয়েছেন।
তো ম্যাডামের কাছে আমি চলে যাচ্ছি, ম্যাডামের মুখ থেকে তার সঙ্গীত শিল্পী হওয়ার ছোট্ট গল্পটি শুনবো এবং একই সাথে ম্যাডামের কাছ থেকে একটি গান শুনবো। ধন্যবাদ। প্রথমে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই মেঘদূতের এই সাপ্তাহিক আয়োজনে আমাকে গান গাইতে আমন্ত্রণ জানানোর জন্য, এবং বিশেষত আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করেছে আমাদেরই সমাজবিজ্ঞান বিভাগের ছোট বোন এবং এখন আমার সহকর্মী তাহেরা, তাকেও বিশেষ ধন্যবাদ জানাই। মূলত আমি সমাজবিজ্ঞান পড়াই, বিভাগীয় প্রধান হিসেবে আছি তিতুমির কলেজে সমাজবিজ্ঞান বিভাগে। গানের শিল্পী হয়ে ওঠা বা গানের শিল্পী হয়েছি কিনা তাও জানি না এখনো। আমি পারিবারিক ভাবে একেবারে সাংগীতিক পরিবেশে বড় হওয়া, মা গান করতেন, বাবার প্রচন্ড সঙ্গীতানুরাগী, ছোটবেলা থেকে, ইনফ্যাক্ট জন্ম থেকেই বোধহয় গান শুনেই বড় হয়েছি, এবং সেটা রবীন্দ্রনাথের গান। অন্য কিছু হয়তো শুনেছি, জগন্ময় বা আব্বা যেগুলি শুনে, পঙ্কজ মল্লিক তো রবীন্দ্রনাথের, অন্য কিছু শুনেছি কিন্তু শচীন দেব, কিন্তু মূলত রবীন্দ্রনাথের রাবীন্দ্রিক আবহই বড় হওয়া। নারায়ণচন্দ্র সাহা প্রয়াত, বরিশালে আমার জন্ম, ওখানে ওনার আমার হাতে খড়ি। তারপর ঢাকায় শ্রদ্ধেয় ওয়াহিদুল হক, শ্রদ্ধেয় তপন মাহমুদ, এনাদের কাছে কিছুটা শেখা। কিন্তু মূলত আমি শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার পরিচালিত সুরের ধারার রবীন্দ্রসঙ্গীতের প্রতিষ্ঠান থেকেই 5 বছরের কোর্সটা সমাপ্ত করি, এবং আমি সুরের ধারার প্রাক্তনী। সুরের ধারা কম বেশি সব আয়োজনে, সব অনুষ্ঠানে প্রত্যক্ষভাবেই জড়িত থাকি বলা যায়। আর বেতার টেলিভিশন এগুলি তো গান শিখলে, গান করলে করাই হয়, সেখানে আমি তালিকাভুক্ত শিল্পী। আর বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থারও আমি সদস্য। আর বন্যাদির সাথে দেশের বাইরে গান গাওয়ার অভিজ্ঞতা হয়েছে। কলকাতায় কণিকা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনের ডাক টিকিট উদ্বোধনের একটা অনুষ্ঠানেও গান করেছি, শান্তিনিকেতনে, এমনকি উজ্জয়িনীতে, দিল্লিতে উজ্জয়িনীর কালিদাস সমারোহে, কালিদাস মঞ্চে আমরা চিত্রাঙ্গদা মঞ্চস্থ করা হয়, ওখানে আমরা গানের পার্টে ছিলাম সুরের ধারা, নাচে ছিল সাধনা, লুবনা মরিয়াম আপা। দিল্লিতেও এই চিত্রাঙ্গদাটা করি। এরকম নানা রকমের আনন্দের অভিজ্ঞতাও আছে গুরুর সঙ্গে গান গাইবার। এই আপাতত এইটুকুই। আর সম্প্রতি কলকাতা থেকে আমার 10টা গানের একটা রেকর্ড করেছে, সেটা সঙ্গীত আয়োজনে ছিল পুলক সরকার। এটা এখনো সিডি আকারে প্রকাশিত হয়নি। এটাই একটা মোটামুটি ফর্মাল কাজ হয়েছে। এছাড়া মনের আনন্দেই গান করি শিক্ষকতার পাশাপাশি। ধন্যবাদ ম্যাডাম আমাদের সাথে আপনার অভিজ্ঞতাগুলো শেয়ার করবার জন্য। ম্যাডাম, আপনার কাছ থেকে আমরা প্রথমেই কোন গানটি শুনবো? আমি রবীন্দ্রনাথের গানই করি, যেহেতু রবীন্দ্রনাথেরই পূজা পর্যায়ে একটি গান করি। জি ম্যাডাম, আসলে কিছুদিন আগেই আমাদের বিজয়া দশমী হয়ে গেছে, সেই উপলক্ষে ম্যাডামের গানের সূচনাটা আসলে আমাদের জন্য খুবই ভালো হবে। একদম পূজার পরপরই একটা পূজার আমেজ এখনো আমাদের মধ্যে রয়ে গেছে। সুতরাং আমরা এবারে তালাত সুলতানা ম্যাডামের কাছে একটি রবীন্দ্রনাথের পূজা পর্যায়ের গান। আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়, দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে, দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে,
ভাসে এই আকাশে আমার মুক্তি, আলোয় আলোয় এই আকাশে আমার মুক্তি, আমার মুক্তি সর্বজনের মনের মাঝে, দুঃখ বিপদ তুচ্ছ করা কঠিন কাজে, আমার মুক্তি সর্বজনের মনের মাঝে, দুঃখ বিপদ তুচ্ছ করা কঠিন কাজে, বিশ্বধাতার যজ্ঞশালা আত্মহোমে অঙ্গে জ্বালা, বিশ্বধাতার যজ্ঞশালা আত্মহোমে অঙ্গে জ্বালা, জীবন যেন দিয়াহুতি, মুক্তি আসে এই আকাশে আমার মুক্তি, আলোয় আলোয় এই আকাশে আমার মুক্তি, আলোয় আলোয়। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। সত্যি আপনার গান শুনে আমি মনে হচ্ছিল হারিয়ে গেছি, আমি মুক্ত পাখির মতো আলোয় আলোয় আসলে সত্যি হারিয়ে যাচ্ছিলাম আপনার গান শুনে। অসাধারণ একটি গান শুনলাম আমরা। এবারে আমি আবার সাকিব ভাইয়ের কাছে চলে যাচ্ছি। ভাইয়া, আমরা আসলে আজকে হেমন্তের রাতে একত্রিত হয়েছি। সবারই আমাদের ছোটবেলায় আমরা যখন গ্রামে খেলাধুলা করি, তো ধান ক্ষেত থাকে, অনেক ধরনের স্মৃতি জড়িত থাকে। তো হেমন্ত এবং ধানের কথা যেহেতু এসেছে, আপনার কি ছোটবেলার কোনো গ্রামের মজার স্মৃতি আমাদের সাথে শেয়ার করবেন ভাইয়া? ঢাকা শহরে এবং বেড়ে ওঠা ঢাকা শহরে, তো এই কারণে মানে গ্রামে গিয়ে যে হেমন্তের আমেজটা উপভোগ করা, সেই সৌভাগ্যটা আসলে হয়নি। সেদিক থেকে আমি আমি আসলে কি বলবো, আমার সেরকম কোনো অভিজ্ঞতা নেই। তবে হ্যাঁ, হেমন্ত মানে আমরা যেটাকে বলছি যে নবান্ন উৎসব, এই নবান্ন উৎসবে আমার বেশ কিছু অভিজ্ঞতা আছে। কারণ আমাদের যে সংগঠন মুক্তধারা সংস্কৃতি চর্চা কেন্দ্র, এই মুক্তধারা সংস্কৃতি চর্চা কেন্দ্রের খুব সমৃদ্ধ একটা প্রযোজনা আছে, হেমন্ত নন্দিতা বঙ্গ। তো হেমন্ত নন্দিতা বঙ্গ আমরা যখন পারফর্ম করি বিভিন্ন অনুষ্ঠানে, যেমন চারুকলার বকুলতলায়, আবার ধানমন্ডির রবীন্দ্র সরোবরে, তারপর টিএসসিতে, তারপর সোহরাওয়ার্দী উদ্যানে, বিভিন্ন আমন্ত্রিত অনুষ্ঠানে যখন আমাদের বৃন্দ আবৃত্তিটা পরিবেশন করি, তো সেখানে বেশ মজার মজার অনেক অভিজ্ঞতাই আছে। যেমন আমাদের কস্টিউমটা হয় একজন চাষির মতো। আমরা গামছা মাথায় পেঁচিয়ে, তারপর সেই একটা ফতুয়া পরে, হ্যাঁ, নিজেকে চাষি চাষি ভেবে যখন আবৃত্তি করি, খুব চমৎকার একটা অনুভূতি হয়। কারণ আমি তো বাস্তবিক অর্থে গ্রামের সেই যে হেমন্তের আমেজ, সেই যে অনুভূতি, সেটা তো আমার উপভোগ করার সুযোগ হয়নি। কিন্তু কবিতার মাধ্যমে, আমার কল্পনার মাধ্যমে আমি হেমন্তর কাছাকাছি যাওয়ার চেষ্টা করি। হ্যাঁ, নবান্ন উৎসবে যে ধান কাটার যে একটা উৎসব, আমরা ধান কাটিতে যাই, আমরা ধান কাটিতে যাই, কসা কস, এরকম যে একটু আঞ্চলিক ভাষায় যে কবিতাগুলো, সেই কবিতাগুলো যখন আমি পড়ি, আমার মনে হচ্ছে আমি সেই আহ করা রৌদ্রে একদম কৃষক হয়ে আমি ধান কাটে অংশগ্রহণ করছি। তো আমার অভিজ্ঞতাটা মূলত কবিতার মধ্য দিয়ে, কল্পনার মধ্য দিয়ে সেই উৎসবটাকে খোঁজা, সেই আমেজটাকে ছুঁয়ে দেওয়া, এটাই হচ্ছে আসলে মূলত অভিজ্ঞতা। বাস্তবিক পক্ষে যে অভিজ্ঞতাটা, সেখানে আমার কিছুটা ঘাটতি আছে, কারণ শহরে বেড়ে ওঠা প্রতিটা ছেলে মেয়ের মাঝেই কিন্তু এই সীমাবদ্ধতাটা আছে, আসলে কিছু করার নেই। জি ভাইয়া, অবশ্যই না। আসলে এই যে দেখেন, আপনার কাছ থেকে একটা গল্প জানতে চেয়ে আমরা অনেক অন্য ধরনের একটা গল্প জানতে পারলাম, এটাও আমাদের জন্য অনেক বড় একটা
ভালো দিক যে একটা গল্পের মাধ্যমে অন্য গল্প শুনতে পাওয়া। তো ভাইয়া, রূপসী বাংলার আমাদের এই সোনার বাংলাদেশ এবং রূপসী বাংলার চরিত্র আমাদের দেশের যে সুন্দর মানে ঋতুর কথা বলতে গেলে সবার আগে যে আমাদের সুন্দর বাংলাদেশকে অনেক সুন্দর করে তার কবিতায় রূপ দেওয়া করেছেন তিনি হচ্ছেন আমাদের জীবনানন্দ দাশ। তো ভাইয়ার কাছ থেকে এবারে কি আমরা জীবনানন্দ দাশের কবিতা শুনবো? হ্যাঁ, জীবনানন্দ দাশ আসলে রূপসী বাংলার কবি। তো ওনার যে কবিতাটা আমি পাঠ করব সেটা আসলে প্রকৃতিকে ভালোবেসে যে লেখা বিষয়টা তা না। এই কবিতাটা আমার বেছে নেওয়ার কারণ হচ্ছে সমসাময়িক অনেক সামাজিক অসঙ্গতির একটা এর বিরুদ্ধে কবিতার মাধ্যমে সামান্য প্রতিবাদ করার চেষ্টা। উনি লিখেছেন অনেক আগে, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে অনেকটা মিলে যাচ্ছে এই কবিতাটা। তো কবিতার নাম হচ্ছে অদ্ভুত আধার এক। আমি পড়ছি, অদ্ভুত আধার এক, কবি জীবনানন্দ দাশের কবিতা। অদ্ভুত আধার এক এসেছে পৃথিবীতে আজ, যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা, যাদের হৃদয়ে কোনো প্রেম নেই, প্রীতি নেই, করুণার আলোড়ন নেই, পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া, যাদের গভীর আস্থা আছে আজও মানুষের প্রতি, এখনো যাদের কাছে স্বাভাবিক বলে মনে হয় মহৎ সত্য বা রীতি, কিংবা শিল্প অথবা সাধনা, শকুন ও শেয়ালের খাদ্য আজ তাদের হৃদয়। ধন্যবাদ সবাইকে। ছোট্ট একটি কবিতা, কিন্তু সমসাময়িক যে পরিস্থিতি এর সাথে অনেকটাই সম্পর্কযুক্ত মনে হয়েছে বিধায় এই কবিতাটাকে আমি বেছে নিয়েছি। বাহ, হ্যাঁ, জি, ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, সত্যি খুব ভালো লাগলো কবিতাটা শুনে। আসলে কবিতা ছোট হোক কিংবা বড়, কবিতার অর্থের মধ্যেই আসলে তার মূল ভাবটা প্রকাশ পায় এবং সেটি আসলে আমার মনে হয় যে আসলে ম্যাটার করে যে আমরা আসলে কতটুকু উপলব্ধি। এবারে আমি তালার কাছে চলে যাব। ম্যাডাম, আপনার কাছে আমরা একটু জানতে চাইবো যে নবান্ন উৎসব কিংবা হেমন্তকে ঘিরে আপনার যদি কিছু বলার থাকে, আপনার কোনো অনুষ্ঠানের অভিজ্ঞতা যদি আমাদের সাথে শেয়ার করতে পারেন। নবান্ন উৎসবকে ঘিরে খুব অনুষ্ঠানের অভিজ্ঞতা নাই, কিন্তু আগে আমি দু একবার চারুকলায় মানে চারুকলা আর্ট কলেজ যেটা চারুকলার যে বকুলতলা সেখানের অনুষ্ঠানে গেছি পহেলা কার্তিকে। খুবই ভালো লেগেছে, সবাই গেরুয়া বসন, মানে কিছু নাটকের মতো গান নাচ, এটা ভালো। ও যেরকম বললো, সাকিব যেরকম বললো যে গামছা পরে এরকম কিছু দলীয় ওই অনুষ্ঠানটার কথা আমার প্রায়ই মনে পড়ে। আমার মনে হয় বাংলাদেশে বা ঢাকায় শরৎ, বসন্ত, বর্ষা এগুলি নিয়ে যত অনুষ্ঠান, সেই হিসেবে হেমন্তের অনুষ্ঠান একটু কম, মানে এরকম সাংস্কৃতিক অনুষ্ঠান তুলনামূলকভাবে হয়। আর এখন তো করোনার জন্য হয়তো অনেক কিছুই বা সেটা অবশ্যই আরো বেশি হওয়া উচিত, কারণ এটা এর মাধ্যমে আমাদের প্রজন্ম বা নতুন প্রজন্ম অনেক কিছুই জানতে পারে, কৃষকের কথা, ফসলের কথা। কারণ নগর জীবনে তো ওরা একদম ফসল তোলা, গ্রামে সোনালী ধান, এই পরিবেশটা দেখে না। সুতরাং এইসব অনুষ্ঠানের মাধ্যমে আমার মনে হয় যে অনেক বেশি তাদের মানে জানার সুযোগ হয় গানের মাধ্যমে। একটা মজার অভিজ্ঞতা মনে পড়লো, আমি আমি তো এমনি সরকারি মানে শিক্ষা ক্যাডারের সদস্য, কিন্তু আমি প্রাথমিক শিক্ষায় কিছুদিন অধিদপ্তর ওই অধীনে কিছুদিন ডেপুটেশনে কাজ করেছি, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পিডিপি 2 প্রোগ্রাম। ওখানে আমাদের একজন ইন্টারন্যাশনাল কনসালটেন্ট ছিলেন, উনি মার্কিন নাগরিক পেয়েছে নাগরিকত্ব, কিন্তু উনি বেসিক্যালি উনি শ্রীলঙ্কান। ওনার এই গুলশানের বাসায়, এটা আরো অনেক বছর আগের কথা, থ্যাঙ্কস গিভিং এর একটা দাওয়াত দিয়েছিল। তো ওটা অনেকটা, আজকাল সবাই মনে করে থ্যাঙ্কস গিভিং হয়তো বা আমাদের নবান্নেরই একটা সমজাতীয়। তো এটা মনে পড়লো যে উনি ওনাদের শ্রীলঙ্কান পিঠাও খাওয়ালো, আবার সেই টার্কির রোস্টও খাওয়ালো। তখন আমি আমাদের নবান্নে গল্প করলাম যে আমরা তো পিঠা পুলি পায়ে সেটাই। ইনফ্যাক্ট এটা একটা আমার কাছে তো মনে হয় যে প্রকৃতিতে একটা সোনার আকার ধারণ করে, মাঠ সোনার ফসল, মানে সোনার ফসলে ভরে যায়। এছাড়াও আরেকভাবে দেখলে তো এটা
কৃষকেরও একটা অর্জন, কৃষকের একটা সাফল্যের মুক্তির দিক। এভাবেই দেখি আমি নবান্নকে, নবান্ন উৎসবকে বা হেমন্তকে। আমি রবীন্দ্রনাথের হেমন্তের বেশি গান নাই, 3টি গান। ও যে অদ্ভুত আধার এক, এটা জানতাম না ও করবে, কিন্তু মনে হয় এটা থিমের কাছাকাছি এই গানটা। হিমের রাতে ওই গগনের দ্বীপ, এটাই করবে। দেখুন, যা কবসাদ বিষাদ কালো দীপালিকায় জ্বালাও। এখন চারিদিকে সমাজেরও অনেক অন্ধকার, তাছাড়া করোনা সংকট, সব মিলিয়ে 3টি গানের মধ্যে রবীন্দ্রনাথের এই গানটাকে বেছে নিলাম। শুরু করছি। হিমের রাতে ওই গগনের দ্বীপগুলিরে হেমন্তিকা গোপন আঁচল ঘিরে ঘিরে ঘিরে। হিমের রাতে ওই গগনের দ্বীপগুলিরে হেমন্তিকা গোপন আঁচল ঘিরে ঘিরে ঘিরে। হিমের রাতে ওই গগনের দ্বীপগুলিরে ঘরে ঘরে ডাক পাঠালো দীপালিকায় জানাও আলো, জানাও আলো, আপন আলো, সাজাও আলো ধরিত্রীরে। হিমের রাতে ওই গগনের দ্বীপগুলিরে হেমন্তিকা গোপন আঁচল ঘিরে ঘিরে ঘিরে। হিমের রাতে শূন্য এখন ফুলের বাগান, দোয়েল কোকিল গাহে না গান। কাশ ঝরে যায়, ঝরে যায়, ঝরে যায় নদীর তীরে। যা কবসাদ বিষাদ কালো দীপালিকায় জানাও আলো, জানাও আলো, আপন আলো, শোনাও আলো জয় বাণী রে। হিমের রাতে ওই গগনের দ্বীপগুলিরে দেবতারাজ আছে চেয়ে জাগো, ধরার ছেলে মেয়ে জাগো, আলোয় জাগা। যামিনী রে আলোয় জাগা। এলো আধার দিন ফুরালো দীপালিকায় জানাও আলো, জানাও আলো, আপন আলো জয় করো তামসিরে। হিমের রাতে ওই গগনের দ্বীপগুলিরে হেমন্তিকা গোপন আঁচল ঘিরে ঘিরে ঘিরে। হিমের রাতে ওই গগনের দ্বীপগুলিরে।
অসাধারণ, অসাধারণ। সত্যি ধন্যবাদ। আমি মুগ্ধ হয়ে যাচ্ছি আপনার গান শুনে। এর আগে যে গানটি শুনেছিলাম সেটি শুনে আমি হারিয়ে গিয়েছিলাম, আর এই মাত্র যে গানটি শুনলাম আমার সত্যি মনে হচ্ছে আমি এখানে বসে তোমার আপনার সঞ্চালনা গানের শুনেও তো সাথে আমি মুগ্ধ। ধন্যবাদ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সত্যি আমার মনে হচ্ছিল আমি এরকম একটা পরিবেশ আমার চারপাশে তৈরি হয়ে যাচ্ছে। আর নবান্ন উৎসবের সাথে হিমন্ত কালের সাথে গানটি অনেকটা মিলে যাচ্ছিল। এবারে আমি সাকিব ভাইয়ের কাছে চলে যাব। ভাইয়া, আপনার কাছে আমরা একটি কবিতা শুনবো, তার আগে জানতে চাইবো যে আমাদের মেঘদূতের এই আয়োজনে আজকে আপনি আমাদের সাথে এসেছেন, এতক্ষণ ছিলেন, আপনার আসলে কেমন লাগলো, আপনার অনুভূতি গুলো জানতে চাইবো। আহ আসলে অসাধারণ এক অনুভূতি, কারণ সংস্কৃতি চর্চার মাধ্যমে আলোকিত সমাজ বিনির্মাণের প্রত্যয়ে মেঘদূত যেভাবে লেখক, কবি, সাহিত্যিক, আবৃত্তি শিল্পী, সঙ্গীত শিল্পীদের যেভাবে অনলাইন প্ল্যাটফর্মে নিয়মিত একত্রিত করে যাচ্ছে, নিঃসন্দেহে এই উদ্যোগটা প্রশংসার দাবি রাখে। আমি এ কারণে মেঘদূতের পরিচালনা পর্ষদে যারা আছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, ধন্যবাদ জ্ঞাপন করছি। পাশাপাশি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য তো বিশেষভাবে ধন্যবাদ দিতেই হয়। চমৎকার একটা উদ্যোগ। তবে আমার একটা অনুরোধ থাকবে, এই করোনা কালীন সময় ছাড়া আহ, এই সময়টা যখন চলে যাবে, শেষ হয়ে যাবে, অবশ্যই স্বাভাবিক একটা সময় তো আমাদের আসবে, ইনশাল্লাহ আসবে। তো সেই সময়ে এই কর্মসূচিটা যাতে চলমান থাকে, এটা যাতে বন্ধ না হয়ে যায়। আমরা সবাই ব্যস্ত হয়ে যাব, এখনো ব্যস্ত, তারপরও ব্যস্ততার মধ্য থেকে সময় বের করে আমরা মেঘদূতে মাঝে মাঝে অবশ্যই আসবো, এবং এটা যাতে চলমান থাকে সেই অনুরোধটা থাকবে মেঘদূতের পরিচালনা পর্ষদের প্রতি। এই তো। জি ভাইয়া, আমরা ইনশাল্লাহ অবশ্যই চেষ্টা করব এবং আমরা সবাই মিলে দোয়া করি যেন এই পরিস্থিতি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় এবং আমরা আবার একত্রিত হতে পারি আমাদের মঞ্চে, আমাদের আড্ডাগুলোতে। কিন্তু তার আগ পর্যন্ত ইনশাল্লাহ আমরা চেষ্টা করব মেঘদূতের মাধ্যমে আপনাদেরকে এরকম হ্যাঁ। সুন্দর সুন্দর উপহার উপস্থাপন করার জন্য। তো সাকিব ভাই, আপনার কাছে আমরা কোন কবিতাটি শুনবো? এখন যে কবিতাটা আবৃত্তি করব সেটা হচ্ছে কবি অভ্র ভট্টাচার্যের লেখা আমি ঈশ্বরকে সব বলে দেব। কবি এই মহামারী করোনা কেন পৃথিবীতে আসলো তার উত্তর হয়তোবা খোঁজার চেষ্টা করেছেন এই কবিতার মধ্য দিয়ে। যাই হোক, আমরা কবিতার মধ্য দিয়ে শুনবো, আসলে বেশ কিছু বলছি না। তো শুরু করছি। আমি ঈশ্বরকে সব বলে দেব, কবি অভ্র ভট্টাচার্যের কবিতা। মনে আছে সিরিয়ার সেই 3 বছরের ছেলেটির কথা? বোমায় ক্ষত বিক্ষত শরীর নিয়ে মরে যাবার আগে যে বলেছিল, আমি ঈশ্বরকে সব বলে দেব। সে হয়তো ঈশ্বরকে সব বলে দিয়েছে। হয়তো বলে দিয়েছে আমাদের পৈশাচিকতার কথা, আমাদের লোভের কথা, আমাদের অসভ্যতার কথা, আমাদের নির্যাতনের কথা। আমরা আমরা মানুষ মেরেছি হাজার হাজার, আমরা একে অপরকে ধ্বংস করার জন্য মারণাস্ত্র বানিয়েছি লক্ষ কোটি। মানুষে মানুষে বিভেদ বাড়ানোর জন্য তৈরি করেছি নানা গোপন অস্ত্র। সে হয়তো ঈশ্বরকে সব বলে দিয়েছে। বলেছে সেই পাখিটির কথা যে আর আকাশে ওড়ে না। বলেছে সেই আকাশের কথা যে একদিন নীল ছিল। বলেছে সেই বাতাসের কথা যে একদিন নির্মল ছিল। বলেছে সেই পৃথিবীর কথা যে একদিন সবার ছিল। এই সবার পৃথিবীকে আমরা ভাগ করেছি ইচ্ছে মতো। ধর্মের নামে, দেশের নামে, ভাষার নামে মানুষকে দূরে সরিয়েছি। চামড়ার রং দিয়ে, গণতন্ত্রের নাম দিয়ে কেটে টুকরো করেছি আমাদের। সাগর পাড়ে পড়ে থাকা আয়লান কুর্তি, কাঁটাতারে ঝুলতে থাকা ফেলানি হয়তো সব বলে দিয়েছে ঈশ্বরকে। ঈশ্বর তার পৃথিবী ফেরত চেয়েছেন এবার। তিনি হয়তো শুনেছেন
সব অভিযোগ। তিনি হয়তো শুনেছেন প্রকৃতির আর্তনাদ, তিনি হয়তো শুনেছেন সেই পাখিটির কান্না। একদিন হয়তো সব ঠিক হবে, কিন্তু আমরা আমরা কি সত্যি মানুষ হব? আমি ঈশ্বরকে সব বলে দেব। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনার সাথে সুর মিলিয়ে বলতে চাই, আমরা সবাই ঈশ্বরকে সব বলে দেব। ঈশ্বর যেন আমাদের সকলকে এই মহামারীর পরিস্থিতি থেকে মুক্ত করে, আমাদের পৃথিবীটাকে আবারও মানুষের বসবাসযোগ্য এবং সুন্দর পৃথিবী হিসেবে আমাদের কাছে ফিরিয়ে দেন। সকলকে অনেক ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি অনেক কমেন্ট করেছেন আজকে আমাদের সাথে এতক্ষণ ধরে। যে সকল দর্শক এত ধৈর্য নিয়ে আমাদের এই অনুষ্ঠান উপভোগ করেছেন, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আমি আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মেঘদূত পেজের সাথে যুক্ত হবার জন্য। আমাদের মেঘদূত থেকে প্রতি নিয়মিতভাবে মাসভিত্তিক 3টি অনুষ্ঠান করানো হয়, সেটি হচ্ছে হারানো সুর, চড়ুই ভাতি এবং কবি আড্ডা। এছাড়াও প্রতি সপ্তাহ শেষে আমরা চেষ্টা করি আপনাদের একটি সপ্তাহান্তর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য, এবং সেই অনুষ্ঠানটি মাথায় রেখে আজকের আমাদের এই আয়োজন হেমন্তের রাতে। এই বিশেষ আয়োজনে আপনারা সবাই এতক্ষণ ধরে আমাদের সাথে যুক্ত ছিলেন। আশা করছি আপনারা মেঘদূতের সাথে সবসময় আমাদের সাথে এভাবেই যুক্ত থাকবেন। এবারে আমি সর্বশেষ আমাদের আজকের অনুষ্ঠানের সঙ্গীত শিল্পী তালাত সুলতানা ম্যাডামের কাছে চলে যাচ্ছি। ম্যাডাম, আপনার কাছে প্রথমে জানতে চাইবো যে আমাদের আজকের এই অনুষ্ঠানটা কেমন লাগছে? শুনতে পাইনি প্রশ্নটা, একটু বোধহয় নেটওয়ার্কের প্রবলেম ছিল। কি জানতে চাইলে? জি অবশ্যই, আমি আমি আবার বলছি। আমি জানতে চাইছি আজকে আমাদের এই অনুষ্ঠানে এতক্ষণ ধরে আমাদের সাথে থেকে মেঘদূতের এই আয়োজন আপনার কেমন লেগেছে এবং আমাদের সাথে সময় কাটিয়ে আপনার কেমন? মেঘদূতের এই আয়োজন আরো কিছু অনুষ্ঠান আমি দেখেছি, অবশ্যই ভালো, প্রশংসনীয়। আর আজকে তো তোমাদের সঙ্গে মানে হেমন্তের নবান্ন উৎসবে নবীনদের সঙ্গে থেকে তো আমার অবশ্যই অনেক ভালো লেগেছে। আমি উপভোগ করেছি সময়টা, কারণ অনলাইনে প্রোগ্রাম, তারপর নিজে পার্টিসিপেট করেছি। গৃহবন্দী অবস্থায় একটা অজানা করোনা সংকট, একটা শঙ্কার মধ্যে অবশ্যই খুবই ভালো লেগেছে। আয়োজনটা সাজানোটাও সুন্দর, সাকিবের কবিতা, তোমার সঞ্চালনা, সবই ভালো লেগেছে। মাঝে মাঝে একটু নেটওয়ার্কের এবারে সমস্যা। আমি আপনার কাছে আমাদের সর্বশেষ, জি সর্বশেষ গান। একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, যা ত্রুটির জন্য আমরা সকলের কাছে ক্ষমা প্রার্থী। একটু সামান্য যান্ত্রিক ত্রুটি দেখা যাচ্ছে। এবারে ম্যাম আমি তারপরে তালাত সুলতানা ম্যাডামের কাছে চলে যাচ্ছি। আমরা ম্যাডামের গান শুনবো এবং ম্যাডামের গান দিয়ে আমরা আজকের আমাদের এই অনুষ্ঠান শেষ করব। তাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি আবারও আমার সকল দর্শককে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য। আজকের এই অনুষ্ঠান আমরা ম্যাডামের গান দিয়ে শেষ করব। ইনশাল্লাহ আমাদের পরবর্তী অনুষ্ঠানে, পরবর্তী পরিচালনায় আমাদের প্রযোজনার যে সকল অনুষ্ঠান আছে, আপনাদের সকলের সাথে আবারও দেখা হবে। আপনারা এতদিন মেঘদূতকে যেভাবে ভালোবেসেছেন, আপনারা সবাই মেঘদূতকে সেভাবেই ভালোবাসবেন, আমাদের সাথে থাকবেন, আমাদের সাথে যুক্ত থাকবেন। ধন্যবাদ সবাইকে। আমরা চলে যাচ্ছি তালাত সুলতানা ম্যাডামের গানে। শুরু করছি রবীন্দ্রনাথের পূজা পর্যায়ে একটি গান, ধায় যেন সকল। ধায় যেন সকল ভালোবাসা প্রভু তোমার পানে, তোমার পানে, তোমার পানে। ধায় যেন সকল ভালোবাসা প্রভু তোমার পানে, তোমার পানে, তোমার পানে। যায় যেন মোর সকল গভীর আশা প্রভু তোমার কানে,
তোমার কাঁদে, তোমার কাঁদে, ধাই যেন চিত্ত মম যখন চেথা থাকে, সারা যেন দেয় সে তব ডাকে, চিত্ত মম যখন চেথা থাকে, সারা যেন দেয় সে তব ডাকে, যত বাঁধন সব টুটে গো যেন প্রভু তোমার টানে, তোমার টানে, তোমার টানে, ধাই যেন সকল ভালোবাসা প্রভু তোমার পানে, তোমার পানে, তোমার পানে। বাহিরে ভিক্ষা ভরা থালি এবার যেন নিঃশেষে হয় খালি, অন্তর গোপনে যায় ভরে প্রভু তোমার দানে, তোমার দানে, তোমার দানে। বাহিরে ভিক্ষা ভরা থালি এবার যেন নিঃশেষে হয় খালি, অন্তর গোপনে যায় ভরে প্রভু তোমার দানে, তোমার দানে, তোমার দানে। হে বন্ধু হে অন্তরতর, এ জীবনে যা কিছু সুন্দর, হে বন্ধু হে অন্তরতর, এই জীবনে যা কিছু সুন্দর, সকলি আজ বেজে উঠুক সুরে প্রভু তোমার গানে, তোমার গানে, তোমার গানে। আয় যেন সকল ভালোবাসা প্রভু তোমার পানে, তোমার পানে, তোমার পানে, ধাই যেন। সকলকে ধন্যবাদ।